আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন বছরের শুরুতে তোমাদেরকে নতুন ক্লাসে স্বাগত। অগ্রণী স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি কথা বলবো রসায়ন নিয়ে। তাই তোমাদের রসায়নের জগতে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নূর আলম, রসায়নের টিচার, অগ্রণী স্কুল এন্ড কলেজ। তোমাদের সাথে রসায়নকে রসে রসে ভরপুর করে আমরা এই 2টি বছর একসাথে আমরা এই রসায়নের সাথে কাটিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করব, সেই সাবজেক্টটা আসলে কি, রসায়নটা কি? যদিও তোমাদের জানুয়ারি মাসের সিলেবাস 3য় অধ্যায়, আমরা 3য় অধ্যায় নিয়ে কথা বলবো, কিন্তু এই রসায়নটা আসলে কি এটা সংক্ষেপে আমি কিছু কথা বলবো। রসায়ন কি? হোয়াট ইজ কেমিস্ট্রি? রসায়ন মূলত আরবি শব্দ আলকেমি শব্দ থেকে আসছে। এই রসায়ন হলো বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের পরিবর্তন এবং পদার্থের ধর্ম নিয়ে কথা হয়। এই রসায়নের জনক হিসেবে জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তবে আধুনিক রসায়নের জনক হলো ল্যাবোসিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধীরে ধীরে রসায়নের অনেক গভীরে প্রবেশ করব এবং মজা করে শিখব। খুবই সহজ একটা সাবজেক্ট। আশা করি আপনাদের সাথে আমরা এই মজা করে রসায়নটাকে উপস্থাপন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই রসায়নের একটি বিষয় অর্থাৎ পদার্থের গঠন, আমাদের 3য় অধ্যায়, চ্যাপ্টারটার নাম হলো পদার্থের গঠন। পদার্থের গঠন নিয়ে কথা বলবো 3য় অধ্যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, পদার্থের গঠন নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে পদার্থটা কি সেটা নিয়ে আমাকে বলতে হবে আগে। পদার্থটা কি? আপনি যার গঠন নিয়ে কথা বলবেন তাকে যদি আগে না চিনেন, তাহলে তাকে কিভাবে গঠন নিয়ে কথা বলবেন? সাপোজ মনে করো যে ভিন্ন একটা গ্রহ থেকে কোনো একটা জাতি বা কোনো একটা প্রাণী মানুষকে নিয়ে গবেষণা করার জন্য পৃথিবীতে আসলো, কিন্তু তারা মানুষ কি সেটাই জানে না। তার মানে কি, তারা দেখা গেছে যে হয়তো কোনো পশু পাখি অথবা কোনো প্রাণীকে নিয়ে তারা গবেষণা করবে, কারণ মানুষ নিয়ে তো তাদের ধারণা নেই। তা আমরা কথা বলবো পদার্থের গঠন। তাই পদার্থ কি সেটা আমাকে জানতে হবে। নিশ্চয়ই তোমরা জানো যে পদার্থ কি সে নিয়ে আমি একটু কথা বলি। তোমরা নিশ্চয় জানো পদার্থ হলো যার ভর আছে, ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো? পদার্থ। যার ভর আছে, ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। তোমরা নিশ্চয়ই জানো, ছোট ক্লাসে শিখে আসছো যে বায়ু একটি পদার্থ, কারণ বায়ু কিন্তু জায়গা দখল করে, তার ওজন আছে, ভর আছে, রাইট? যদিও আমরা সেটা চোখে দেখি না, অনুভব করি, কিন্তু যে বায়ু যে জায়গা দখল করে তার প্রমাণ আছে বাস্তবে। সেগুলো নিয়ে আমরা শিখে ফেলছি, সে নিয়ে আমি কথা বলবো না। চলো পদার্থের গঠন নিয়ে আমরা কথা বলবো। তাই এই যে পদার্থ,
এই পদার্থ কত প্রকার হতে পারে? পদার্থ সাধারণত দুই প্রকার। পদার্থ সাধারণত কয় প্রকার? পদার্থ সাধারণত দুই প্রকার। একটা হলো মৌলিক, আর একটা হলো যৌগিক। একটা হলো মৌলিক, আর একটা হলো যৌগিক। মৌলিক এবং যৌগিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে যদি আমি একটি পূর্ব জ্ঞান নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ আমরা কি সবাই জানি যে পরমাণু কাকে বলে, অণু কাকে বলে? তোমাদের কি কি ক্লিয়ার ধারণা আছে? আমরা এই দুটি বিষয়ের উপরে গোলমাল লেগে ফেলি। প্রতীক কি, সংকেত কি, এগুলো কিন্তু আমরা ছোট ক্লাসে শিখে আসছি, কিন্তু দেখো এখন বলতে গেলে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আজকের ক্লাস থেকে আমরা অন্তত ক্লাস শেষে একটা জিনিস জানবো যে অণু কি, পরমাণু কি, প্রতীক কি, সংকেত কি, এ নিয়ে আমাদের আর কখনো হেজিটেশনে ভুগতে হবে না, দ্বিধাদ্বন্দ্ব ভুগতে হবে না। আশা করি আপনারা ক্লাস শেষে সেটির স্পষ্ট ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো মৌলিক এবং যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। যে সকল পদার্থ একটি মাত্র মৌল দ্বারা, একই ধরনের, অর্থাৎ একটি মাত্র মৌল দ্বারা তৈরি, একটি মাত্র উপাদান দ্বারা তৈরি। যে সকল পদার্থ কি একটি মাত্র মৌল দ্বারা তৈরি তাকে মৌলিক পদার্থ বলে। কি হবে? যে সকল পদার্থ একটি মাত্র মৌল দ্বারা তৈরি, মৌল দ্বারা তৈরি, তাকে কি বলা হবে? মৌলিক পদার্থ। যেমন দেখো, আমরা যদি একটা লোহার খণ্ড নেই, একটা লোহার খণ্ড নিলাম, এই লোহাকে যদি আমরা অ্যানালাইসিস করি, এই লোহার মধ্যে যে পদার্থগুলো আছে তখন যখন আমরা অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব, তখন দেখা যাবে লোহার মধ্যে শুধু লোহাই আছে, অন্য কোনো পদার্থ নাই। তার মানে এটি একটি মাত্র মৌল দ্বারা তৈরি, তাই এটা হলো মৌল বা মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। তাহলে যে সকল পদার্থ একটি মাত্র মৌল দ্বারা তৈরি তারা হলো কি? মৌলিক পদার্থ। আর এই মৌলিক পদার্থকে আমরা বলবো মৌল। মৌলিক পদার্থকে আমরা বলবো মৌল। পৃথিবীতে এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কার করা হয়েছে। কতটি? 118। মৌল কতটি? 118টি মৌল আছে। 118টি মৌলের মধ্যে 98টি মৌল হলো প্রকৃতিতে পাওয়া যায়, নেচার, প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকিগুলো কৃত্রিম ভাবে তৈরি। 118টি মৌল, এই পর্যন্ত কয়টি মৌল আবিষ্কার? পৃথিবীতে 118টি মৌল আবিষ্কার করা হলো, তার মধ্যে 98 প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো গবেষণাগারে তৈরি। এদের মধ্যে আবার 26টি মৌল আমাদের শরীরের মধ্যে আছে। আমাদের শরীরের মধ্যে 26টি মৌল আছে। তাহলে এই মৌলিক পদার্থটাই হলো মৌল। এই মৌল হলো 118টি, মূলত রসায়নে 118টি মৌল এবং তাদের দ্বারা গঠিত পদার্থ, ধর্ম, পরিবর্তন, এ সকল বিষয় নিয়ে আসলে আমাদের রসায়নে আলোচনা করা হয়। তাহলে আমরা মূলত এই 118টা মৌলকে নিয়েই বসবাস করব এবং এই মৌলের রসটা আমরা বের করে তাদের সাথে আমরা মজা করে কথোপকথনের মাধ্যমে তাদের সাথে একাকার হয়ে তাদের সাথে আমরা কি করব? এই রসায়নটাকে সহজ করে পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক এবং মৌল নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। একই সাথে যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ একাধিক মৌল দ্বারা তৈরি।
কি দ্বারা তৈরি? একাধিক মৌল দ্বারা তৈরি। একাধিক অর্থাৎ একের অধিক। একের অধিক, যেমন পানি। এই পানিতে কি আছে? এই পানিতে আছে অক্সিজেন এবং হাইড্রোজেন। তাই এটাকে আমরা বলবো যৌগ। এটাকে আমরা বলবো যৌগ বা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থটার অপর নামই হলো যৌগ। পৃথিবীতে অনেক যৌগ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যৌগের যদি আমরা উদাহরণ দিতে পারি পানি, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, আরো অনেক আছে। কারণ এই সকল পদার্থ একাধিক মৌল দ্বারা তৈরি। আর মৌলিক পদার্থের উদাহরণ তুমি দিতে পারো সোডিয়াম, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। এই ধরনের 118টি মৌল আছে যাদের নিয়ে আমরা কথা বলবো ধীরে ধীরে। ওকে, তাহলে আমরা দেখলাম মৌলিক পদার্থের অপর নাম মৌল, যৌগিক পদার্থের অপর নাম যৌগ। এই মৌলিক পদার্থকে, এই মৌলকে ক্ষুদ্র করলে, অর্থাৎ মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নামই হলো পরমাণু। তাহলে মৌলের ক্ষুদ্রতম কণার নাম হলো পরমাণু। মৌলের ক্ষুদ্রতম কণার নামই পরমাণু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যৌগের ক্ষুদ্রতম কণার নাম হলো অণু। যৌগের ক্ষুদ্রতম কণার নাম হলো অণু। তাহলে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা ভুলবো না। কেন ভুলবো না? কারণ আমাদের কাছে যদি চারটা মনে থাকে যে পরমাণু কোথায়? মৌলের এই গলিতে, অণু কোথায়? এই গলিতে। তার মানে পরমাণু আসবে মৌলিক থেকে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু আসবে যৌগিক পদার্থ থেকে। তার মানে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম অণু। এই যে পরমাণু যে প্রকাশ করবে, এটা যার দ্বারা প্রকাশ করবে তার নামই হলো প্রতীক। প্রতীক অর্থাৎ এই মৌলকে মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তার মানে এই যে আমরা যদি বলি, এই যে দেখেন সোডিয়াম সংক্ষেপে প্রকাশ করা হলো Na, অক্সিজেন O, নাইট্রোজেন N, কার্বন C, এগুলো প্রতীক। কাদেরকে প্রকাশ করছে? মৌলকে। তার মানে মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে আমাদের তো এখন কোনো ভোলার সুযোগ নেই যে প্রতীক কি। সংকেত তাহলে নিশ্চয়ই তুমি বুঝে ফেলছো। সংকেত হলো অণুকে প্রকাশ করা, যে চিহ্ন দ্বারা অণুকে প্রকাশ করা হবে সেটা হবে সংকেত। যেমন H2O, CO2, এগুলো কি সংকেত? রাইট। কারণ এখন আর আমাদের ভুল হবে না। এখন আমাদের ভুল হবে না যে পানি অণু, পানি সংকেত, পানি যৌগিক পদার্থ, অক্সিজেন পরমাণু, অক্সিজেন মৌল, অক্সিজেন প্রতীক। শিক্ষার্থীরা, এই অণু আবার দুই প্রকার। একটা হলো মৌলিক অণু, একটা হলো মৌলিক অণু, আর আরেকটা হলো যৌগিক অণু। তাহলে স্যার মৌলিক অণু কি, আবার যৌগিক অণুটা কি? মৌলিক অণু এবং যৌগিক অণু কি? অর্থাৎ একাধিক একই পদার্থের পরমাণু দ্বারা যদি কোনো অণু তৈরি হয় তখন তার নাম হলো মৌলিক অণু। অর্থাৎ একাধিক পরমাণু আছে, এই জন্য সেটা অণু হয়ে গেল। যেমন O2, অক্সিজেন দুটি পরমাণু মিলে একটা অণু হলো, এটার নাম মৌলিক অণু। এটা পরমাণু না। কেন পরমাণু না? কারণ এখানে দুটি পরমাণু আছে, তাই একটা অণু হলো। আর যৌগিক অণু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ভিন্ন ভিন্ন মৌল দ্বারা যদি অণু তৈরি হয় তখন তাকে বলা হবে যৌগিক অণু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কি হলো? পদার্থ সাধারণত দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। এছাড়াও পদার্থ আছে, তোমরা জানো মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ এক ধরনের যৌগিক পদার্থ।
তো মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ কি? যে পদার্থ একটি মাত্র মৌল দ্বারা, অর্থাৎ একই ধরনের, অর্থাৎ এখানে একটি মৌল, যে কোনো একটি উপাদান থাকবে, ইউনিক, সেটাকে মৌলিক পদার্থ বলে। এই মৌলিক পদার্থের অপর নামই মৌল। এই ধরনের 118টি মৌল আছে, এই ধরনের 118টি মৌল আছে, এবং এদের মধ্যে 118টার মধ্যে 98 প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো গবেষণাগারে। এবং 26টি মৌল আছে আমাদের শরীরের মধ্যে। এগুলো এমসিকিউর জন্য খুব দরকার, বই থেকে বলছি। যৌগিক পদার্থ, যে সকল পদার্থ একাধিক মৌল দ্বারা গঠিত। যৌগিক পদার্থকে অপর নাম যৌগ। আবার এই মৌলিক পদার্থ যে মৌল 118টি, এদের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। এই পরমাণুকে, এই মৌলকে যে চিহ্ন দ্বারা, যে সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করব আমরা, পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, সেটার নামই হলো প্রতীক। এই যৌগকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করব তার নাম হলো, এই অণুকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করব তার নাম হলো সংকেত। অণু আবার দুই প্রকার, মৌলিক অণু, যৌগিক অণু। একাধিক, একই মৌল, এক টাইপের মৌল দ্বারা যদি একাধিক পরমাণু যদি একত্রে মিলিত হয়, সেটার নাম মৌলিক অণু। এবং ভিন্ন ভিন্ন মৌল দ্বারা যদি অণু তৈরি হয়, তার নাম যৌগিক অণু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা একটু রিভিশন দিয়ে আমরা কি শিখলাম। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নিশ্চয় আমরা বুঝতে পারবো। দেখো, প্রিয় শিক্ষার্থীরা, এই যে এটা হলো অক্সিজেন, এটা হলো অক্সিজেন, অক্সিজেন, এটা অক্সিজেন পরমাণু, এটা মৌল, এটা প্রতীক। এটা হলো অক্সিজেন অণু, এটা হলো অণু, এটা হলো মৌলিক অণু। এটা হলো সংকেত। ও এবং ওটুর মধ্যে পার্থক্য কি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। এটা হলো পানি, এটা হলো অণু, এটা হলো যৌগ, এবং এটাকে সংকেত দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ অণু মানেই সংকেত, মৌলিক হোক আর যৌগিক হোক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ও এবং ওটুর মধ্যে কি পার্থক্য আমরা বুঝতে পারছি। এটি হলো মৌল এবং এটা হলো প্রতীক, আর এটা হলো সংকেত এবং এটা হলো অণু। তবে এটাকে যৌগ বলা যাবে না, এটা হলো অণু, বাট এটা হলো মৌলিক অণু। এটা হলো যৌগ, এটা সংকেত, এবং এটা অণু। রাইট? নিশ্চয়ই নতুন কোনো না কোনো তথ্য আজকে নতুন ভাবে শিখতে পারছেন আশা করি। আজকে আমাদের ক্লাসের পরে নিশ্চয়ই আমাদের মনে থাকবে যে পরমাণু কি। পরমাণু কোথায় থেকে আসছে? মৌলিক পদার্থ। মানে কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু। এখন কিন্তু আর অণু পরমাণুর মধ্যে ঝামেলা লাগবে না। প্রতীক কি? মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ মৌল যাকে দিয়ে প্রকাশ করা হয় যে চিহ্ন দ্বারা। যৌগ কি? একাধিক মৌল থাকবে। অণু কাকে বলে? যৌগের ক্ষুদ্রতম কণা। সংকেত কি? যৌগকে প্রকাশ করে যে চিহ্ন দ্বারা। তার মানে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে মৌল থেকে আসবে পরমাণু, পরমাণু থেকে প্রতীক, আর যৌগ থেকে আসবে অণু, অণু থেকে সংকেত। তার মানে আজকের পর থেকে ইনশাল্লাহ আমরা পরমাণু আর অণুর মধ্যে প্রবলেম হবে না, এবং সংকেত এবং প্রতীক নিয়ে সমস্যা হবে না।
প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো পড়া নতুন নতুন মজা করে এবং কেমিস্ট্রির সাথে আমাদের জীবনের সম্পর্ক খুঁজে বের করে আমরা পড়াকে সহজ করে মজা করে পড়ব। খুবই সহজ একটা সাবজেক্ট, এবং আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ যতদিন ক্লাস নেব সহজ করে মজা করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা উপভোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকেন এবং এই পড়াটা বারবার দেখে আমরা যতটুকু পড়ছি ততটুকু যেন শিখি। আজকের ক্লাস থেকে যদি একটা লাইন নতুন করে শিখতে পারো সেটাই আমার সার্থকতা, এবং আশা করি সেই পড়াটাই তোমাদের জীবনে কাজে লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাস পর্যন্ত আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।